আমি যেটা বুঝি সেটা হলো যে তাকে ফেরত আনতে হবে, যেহেতু শাস্তি দিয়েছে কোর্ট, এবং সেই জন্য আমরা ভারতকে অফিসিয়ালি জানাবো। বিভিন্ন আইনি ফাঁক থাকে, সেই ফাঁক কীভাবে পূরণ করতে হয় সেটাও আইনজ্ঞ যারা তারাই বলতে পারবেন। কাজে এটা বরং আপনারা যারা আইন নিয়ে কাজ করেন তাদেরকে জিজ্ঞেস করেন এই প্রশ্ন। মিডিয়া তাদের অ্যাসেসমেন্ট বিভিন্নভাবে করতে থাকে, আর সরকারি পর্যায়ে আমার কিন্তু এ ধরনের স্পেকুলেট করার সুযোগও নেই, আসলে আমি করতে চাইও না। দুজনকে শাস্তি দেওয়া হয়েছে, আমি যখন তাদেরকে ফেরত চাবো তাদের দুজনকে আমার ফেরত চাইতে হবে। চিঠি পাঠানোর প্রক্রিয়া হলো দুটো, একটি অফিসিয়াল নোটের মাধ্যমে যাবে, সেটা স্থানীয়ভাবেও তাদের মিশনকে হ্যান্ডওভার করা যায়, অথবা আমাদের মিশন তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে হ্যান্ডওভার করতে পারে। স্যার, আপনার একজন আমরা দুটোই করতে পারি। আপনার একজন ক্যাবিনেট কলিগ একদিন বাদেই দিল্লি যাচ্ছেন অন্য একটা প্রোগ্রামে, মাল্টিল্যাটারাল, কিন্তু সেখানে তার সঙ্গে ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের দেখা হবে। ফলে সেইখানে এই ইস্যুটা স্বভাবতই আমাদের তরফ থেকে আমরা তুলবো কিনা, কারণ আমরা 1 বছর 2-3 মাস আগে চিঠি দিয়ে রেসপন্স পাইনি। আমার যে কলিগ যাচ্ছেন তার যে এজেন্ডা, তার মধ্যে আমি হস্তক্ষেপ করতে চাই না। যদি প্রয়োজন মনে করা হয় উনি অবশ্যই তুলতে পারেন সেটা, আমরা আমাদের অফিসিয়াল চ্যানেলেই যাব। যদি ভারত ফেরত না দেয় তাহলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা আবার কিন্তু স্পেকুলেশনে যাচ্ছেন। না, সেটা আমি তখন বলবো যে আমরা কি করতে পারি। আপনি বলছিলেন 2 প্রক্রিয়াতে আমরা চিঠি পাঠাবো ভারতকে, তারপরের প্রক্রিয়াগুলোকে মানে এখানে কি আইন স্বরাষ্ট্র সবাই এসে আপনাকে জানাবে? না, সেটা আমাকে বলার প্রয়োজন নেই। এটা আমরা ইনফরমালি এটা হ্যান্ডেল করতে পারি, তারপরে আমরা জানিয়ে দেবো যেটা অফিসিয়ালি সেটা ভারতকে জানানো হবে। ধন্যবাদ। স্যার, রাষ্ট্রদূত পালিয়ে গেলে হবে, পালিয়ে গেলে হবে। এবার তো প্রশ্ন তো আসবেই যে হাসিনার সাজা তো ঘোষণা করে দেওয়া হলো, কিন্তু সেটাকে কার্যকর কি করা যাবে, তাকে কি দেশে ফিরিয়ে আনা যাবে, সেই চুক্তি কি আছে, এই প্রশ্ন তো আসবেই। তো দর্শক, যাকে দেখছেন উনি হচ্ছেন তৌহিদ হোসেন, ওই দেশের পররাষ্ট্র উপদেষ্টা। ওনাকে সাংবাদিকরা সব ধরেছিলেন যে এরপর কি করবেন। তো উনি বললেন যে চিঠি পাঠানো হবে, 2 ভাবে চিঠি পাঠানো যায়, একটা হচ্ছে স্থানীয়ভাবে আর একটা হচ্ছে ওনার যে দপ্তর পররাষ্ট্র, সেই দপ্তরের মাধ্যমে। কিন্তু দর্শক, উনি যে কথাগুলো বললেন, আমি তো ওনার সেই কথার মধ্যে সেই আত্মবিশ্বাসী দেখলাম না, যাতে হাসিনাকে দেশে ফিরিয়ে আনা যাবে বলে। আমি কিন্তু সেই আত্মবিশ্বাস দেখতে পেলাম না। বললেন যে আইনে যদি খামতি থাকে তাহলে আইনজ্ঞদের সঙ্গে কথা বলতে হবে। তারপরে একটা প্রশ্ন ওনাকে করা হয় যে আপনার এক কলিগ, তিনি তো দিল্লিতে যাচ্ছেন এবং দিল্লিতে ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, তার সঙ্গে দেখা হবে, তো এই বিষয়ে বলা হবে কিনা। উনি বললেন যে না, ওনার আলাদা এজেন্ডা আছে, ওনাকে বলতে বলা হলে বলবেন, কিন্তু আমরা প্রপার চ্যানেলের মাধ্যমে যাব। আবারও প্রশ্ন এলো, যদি ভারত সাড়া না দেয় তাহলে কি করবেন। উনি বললেন যে স্পেকুলেশনে যাব না, মিডিয়া এটা করতে পারে বলে টলে। তারপরে তো দেখলাম হাত তুলে চলে গেলেন। চলে গেলে হবে না, মানুষ কিন্তু প্রশ্ন তুলবেন যে সাজা তো দিয়ে দিলেন, পারবেন তো নাকি নামকাওয়াস্তে দেশের মানুষের একটা অংশকে শান্ত রাখার জন্যে পারবেন তো, সেই উপায় আছে তো। তো গতকালকে সাজা ঘোষণা হয়েছে, তখন সবে এটা গতকালকেরই প্রেস মিট। তো ফলে এখন এই প্রশ্ন এইভাবে রাখা হলো, এবং চিঠি পাঠাবো, আনা উচিত বলে এখন হয়তো বেরিয়ে গেলেন তৌহিদ হোসেনরা। কিন্তু যত দিন যাবে ততই কিন্তু এই প্রশ্ন আরও জোরালো হবে, এবং সাজা দিতে না পারলে তত আরও কঠিন প্রশ্নের মুখোমুখি হতে হবে তৌহিদ হোসেনদের। আর আমি দর্শক একটা কথা বলতে চাই, ওনাদের মধ্যে কি করে আত্মবিশ্বাস থাকবে? সত্যিই তো সেই রকম করে চুক্তি নেই। বন্দি প্রত্যর্পণ চুক্তি বলে একটা চুক্তি আছে, কিন্তু তাতে তো হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব না। এটা তো যে কোনো মানুষই জানেন, যারা একটু বোঝেন, একটু পড়াশোনা করেছেন, যারা ওই চুক্তিপত্র বা চুক্তির রিপোর্টটা দেখেছেন, তারা সবাই জানেন, বোঝেন যে হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব না। ফলে যে ফাঁসি সাজা দেওয়া হয়েছে এটা বাস্তবসম্মত হবে না কখনো।
তো ওনারা উপদেষ্টা হয়েছেন, নিশ্চয়ই এই জ্ঞানটুকু আছে, এটুকু নিশ্চয়ই বোঝেন। সেই ভাবনা থেকে হয়তো গলাতে জোর বেরোচ্ছে না, ওই আর কি চিঠি করব, হ্যাঁ ফিরিয়ে আনা উচিত, অমক তমক, তারপরে আইনে খামতি থাকলে দেখতে হবে। তার মানে ওনারা বুঝছেন যে আইনে খামতি আছে, মানে যে সিস্টেম আছে, যে চুক্তি, তাতে সম্ভব না, ভারত ফেরত দিতে বাধ্য না। ওনাদের কথাই কিন্তু আমি আর একটা বক্তব্য শুনছিলাম, ওনাদের যিনি আইন উপদেষ্টা আছেন, কি আসিফ নজরুল বলে, তিনিও বলছিলেন, কিন্তু আমি এই রকম কথা কাউকে বলতে শুনছি না যে ভারত ফেরত দিতে বাধ্য, এটা আমি কিন্তু শুনছি না। আসলে শোনার কথা না তো। আবার বলছি, যারা মিনিমাম পড়াশোনা করেছেন, যাদের মিনিমাম বুদ্ধি আছে, যারা সত্যি আইনের ভিত্তিতে কথা বলতে চাইবেন, তারা কখনোই ওই কথাটা বলতে পারবেন না যে ভারত বাধ্য, কারণ সেই চুক্তি নেই ভারতের সঙ্গে, সেই চুক্তি নেই। আমি দর্শক আপনাদেরকে একটা বিষয় দেখাবো, কেন আমি বলছি যে সেই চুক্তি নেই। আমি একটা রিপোর্ট দেখাবো, যে রিপোর্টটা করেছে একটা বড় মিডিয়া, অনেক আগের রিপোর্ট, 2013 সালের BBC বাংলা। ভারতের সাথে বাংলাদেশের বন্দি প্রত্যর্পণের একটা চুক্তি একটা সময় হয়েছিল, 2013 কথা বলছি। তো আমি সেই সময় ওই মিডিয়া রিপোর্টটা কি করেছিল, একেবারে ডিটেলস রিপোর্ট, যে কি করণীয়, কি হবে, এই চুক্তির মধ্যে কি আছে, একটু দেখুন দর্শক, তাহলেই বুঝতে পারবেন যে ইনাদের গলার সুর কেন এত নরম। সাজা দিয়েছেন হাসিনার, টকবক করে তো ফুটবেন তো না, ওনাদের তো একটাই এজেন্ডা ছিল হাসিনাকে শাস্তি দেওয়া। তো যখন সাজা হয়েছে, এবার সাজা ফাঁসি কাটে ঝুলিয়ে দেবো, তো বক্তব্য তো আরও জোরালো হবে। এখনও মিমিউকারে করছেন কেন? আত্মবিশ্বাসের অভাব। আসলে দর্শক দেখুন কি রিপোর্টটা, ওনারা কি করে ফেরত চাইবেন বা কি করে ভারতের কাছ থেকে ছিনিয়ে নেবেন বা ভারত দিতে বাধ্য, তারা কি করে বলবেন। দেখুন BBC বাংলা দেখতে পাচ্ছেন, হেডলাইন দেখছেন, ভারতের সাথে বাংলাদেশের বন্দি প্রত্যর্পণ চুক্তি সই। আকবর হোসেন রিপোর্টটা করেছিলেন, BBC বাংলা, ঢাকা। সর্বশেষ আপডেট সোমবার 24 জানুয়ারি 2013 রিপোর্ট। ওকে, দেখুন, ভারত ও বাংলাদেশের মধ্যে অপরাধী হস্তান্তর এবং ভিসা ব্যবস্থা সহজ করার বিষয়ে দুটো চুক্তি হয়েছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধের ঢাকা সফরের সময় সোমবার চুক্তি দুটোতে সই হয়েছে। আচ্ছা, ডান দিকে দেখুন, চুক্তি দুটোতে সই করছেন ভারত ও বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলে একটা ছবিও রয়েছে, দেখতে পাচ্ছেন, ছবিও রয়েছে। আচ্ছা, এদিকে তারপরে বাংলাদেশের পক্ষে এই চুক্তিতে সই করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর। অপরাধী সন্ত্রাসীরা অপরাধ করে সীমান্ত অতিক্রম করে ভারতে আশ্রয় নেয় বলে বাংলাদেশের উদ্বেগ রয়েছে। পক্ষান্তরে ভারতের বিচ্ছিন্নতাবাদীরা বাংলাদেশে পালিয়ে আশ্রয় নেয় বলে ভারতের অভিযোগ দীর্ঘদিনের। প্রত্যর্পণ চুক্তি সইয়ের পর দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, তাদের আশা এখন থেকে এক দেশের অপরাধীদের অন্য দেশে আশ্রয় প্রশ্রয়ের প্রবণতা কমবে। এই চুক্তির আওতায় দুই দেশের অপরাধীদেরকে দুটো দেশ পরস্পরের কাছে হস্তান্তর করবে। এবার দেখুন, তবে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন রাজনৈতিক আশ্রয় প্রার্থীরা এই চুক্তির আওতায় পড়বে না। দেখতে পাচ্ছেন দর্শক, বুঝলেন এই যে কেন এত সুর নরম, বুঝতে পারছেন? এই অংশটা আরও একবার দেখুন। তবে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন রাজনৈতিক আশ্রয় প্রার্থীরা এই চুক্তির আওতায় পড়বে না। তারপরে কি লেখা, এই প্রত্যর্পণ চুক্তির জন্য বাংলাদেশের দিক থেকেই বরাবরই আগ্রহ ছিল বলে বলেছেন কর্মকর্তারা। তারপরে এই আর কি ওই কথাগুলো রয়েছে, এখানেও কথা রয়েছে। এবার দর্শক যারা পড়তে চান পুরো রিপোর্টটা পড়ে নেবেন, আমার মনে হয় নেটে সার্চ করলে আপনারা সবাই পেয়ে যাবেন। তো মোদ্দা কথা যে এই যে চুক্তির ওপরে ভিত্তি করে এত কথা বলা হচ্ছে হাসিনাকে ফেরত চায়, তো সেখানে এই চুক্তির মধ্যে কিন্তু ওই কথাটা পরিষ্কারভাবে লিখে দেওয়া আছে যে রাজনৈতিক আশ্রয় প্রার্থীরা এই চুক্তির আওতায়
পড়বে না। মানে এই যে চুক্তিটা, এটা অ্যাকচুয়ালি ওই জঙ্গি বিচ্ছিন্নতাবাদী তাদের জন্য, এবং যারা মানে গ্রেপ্তার অবস্থায় রয়েছে সেরকম লোকজনদেরকে প্রত্যর্পণ করতে হবে। এটা ছিল সেই ব্যাপারের চুক্তি। কিন্তু হাসিনা যে এসছেন, হাসিনাকে যে আনা হয়েছে, সেটা তো একজন পলিটিক্যাল মানে আশ্রয়ে এসছেন তো, এবং ওখানকার সেনাবাহিনী এসে রেখে গেছে, তো তাকে কি করে ফেরত দেবে ভারত? আমার মনে হয় দর্শক এটা ওনারাও ভালো করে বুঝছেন যে হাসিনা কিন্তু এখানে ওই জঙ্গি হিসেবে বন্দী নেই, তাছাড়া ওখানকার সেনাবাহিনী রেখে গেছে ভারতে, এবং পলিটিক্যাল আশ্রয় আছেন, এবং পলিটিক্যাল আশ্রয় দাতাদের রাখার ব্যাপারে চুক্তি আছে, এবং পলিটিক্যাল আশ্রয় প্রার্থী যারা, তাদেরকে ফেরতের ব্যাপারে কোনো এবার এই চুক্তির মধ্যে কিছু নেই। তো তাহলে হাসিনাকে কি করে ফেরত দেবে ভারত? কোন যুক্তিতে ফেরত দেবে? আর তাছাড়া যেখানে একটা জীবনের ঝুঁকি আছে কোনো পলিটিক্যাল আশ্রয় প্রার্থীর, তো সেখানে একটা দেশ কি করে ফেরত দিতে পারে? তো এরকম তো কোনো চুক্তিই নেই। এবং ওখানে আরও সব কথা বলা ছিল যে ওই মানে তেমন লোকেদের কি মানে ফেরত দেওয়া হবে যাদের অপরাধ দুই দেশই স্বীকার করে, বা যাদের অপরাধের ব্যাপারে দুই দেশেতেই বিধান আছে ব্যবস্থা নেওয়ার। ধরুন চুরি করে কেউ এসছে, চুরি করলে তার শাস্তি হয়, ওই দেশেও নিয়ম আছে, এই দেশেও নিয়ম আছে। ধরুন কেউ কোনো মানে বিস্ফোরণ ঘটিয়ে এসছে, জঙ্গি, তো তাতে সেই দেশেরও আইন আছে ব্যবস্থা নেওয়ার, আমাদের দেশের আইন আছে এই ধরনের অপরাধীদের ব্যবস্থা নেওয়ার। তো এই রকম লোক, এই রকম মিনিমাম 1 বছরের সাজা হতে হবে এরকম কোনো অপরাধ, তো এই সব ব্যাপারে চুক্তি আছে। কিন্তু হাসিনা তো একজন পলিটিক্যাল আশ্রয়ে রয়েছেন, তো তার ব্যাপারে একটা বিচার করে দেওয়া হলো, কে সাক্ষী না সাক্ষী, তিনি কতটা স্বতঃস্ফূর্ত হয়ে বলেছেন, কতটা চাপ প্রয়োগ করে বলানো হয়েছে, দিয়ে সাজা হয়ে গেল। আর এরকম কোনো চুক্তি নেই পলিটিক্যাল আশ্রয় প্রার্থীদের ফেরত দেওয়া, তো কি করে ফেরত দেবে ভারত? আমার দর্শক যেটা আমি মানে বক্তব্য যেটা আমি বলার চেষ্টা করছি, সেই জন্যই হয়তো এই তৌহিদ হোসেনদের গলাতে সেই জোর নেই ফেরত পাওয়ার ব্যাপারে। আর ভারতও গতকাল একটা জানিয়ে দিয়েছে স্টেটমেন্ট দিয়ে যে হ্যাঁ দেখছি, ওই অর্ডার দেখলাম, জাজমেন্টের ব্যাপারটা দেখলাম, আমরা সংশ্লিষ্ট মহলের সঙ্গে যোগাযোগ রাখছি, কথা বলছি। জাস্ট একটা নাম কাওয়াস্তে একটা স্টেটমেন্ট ভারত দিয়ে দিয়েছে যে হ্যাঁ ওখানে হাসিনার সাজা হয়েছে, আমরা ফেরত দিয়ে দেব, অমক তমক, বা আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে, সেটাও কিন্তু বলা হয়নি, জাস্ট একটা নাম কাওয়াস্তে একটা দিয়ে দেওয়া হয়েছে। তো তার মানে এটুকু পরিষ্কার দর্শক যে যেভাবে বলা হচ্ছে বিষয়টা ওই রকম না। হাসিনাকে এখান থেকে নিয়ে চলে গিয়ে ফাঁসি কাটে ঝুলিয়ে দেওয়া হবে অতটা সহজ না, বাংলাদেশের সেই ক্ষমতা নেই। আর যে চুক্তিটা হয়েছিল, ওই যে উনি বললেন না আইনে পরিবর্তন আনতে হবে, আইন কে পরিবর্তন আনবে? আপনারা যেটা চালাচ্ছেন ওটা কি কোনো সরকার নাকি? ওটা কি কোনো সরকার? এখনও তো বলেন যে বৈধ প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনাই, আর দুই দেশের মধ্যে চুক্তি হতে পারে, তো আপনারা কারা? কি পরিবর্তন আনবেন? ফলে ওনারাও ভালো করে জানেন যে এই সিস্টেমে হাসিনাকে ফেরত আনা সহজ না, সম্ভব না। সেই জন্যই হয়তো ওনারা এইভাবে বাইপাস করে বেরিয়ে যাচ্ছেন যে সাজা ঘোষণা করে দিয়েছে, ঠিক আছে, ওটাতেই শান্ত থাকুন, বাকি প্রশ্ন করবেন না। আসলে দর্শক, সাজা যেটা হয়েছে এই সাজা দিতে হতোই। এই সাজা যদি না দিতেন ডক্টর ইউনূস, ফাঁসির সাজা, তাহলে ইউনূসের ফাঁসির দাবি উঠত। যদি এই সাজা না দিতেন, আসলে এটা তো ওই একটা অংশকে সন্তুষ্ট করার জন্য তো সাজা ঘোষণা করা হয়েছে। এটা না হলে যেটা বলছি যে ইউনূসের সাজার দাবি উঠত, ইউনূস ক্ষমতায় থাকতে পারতেন না। কালকে যদি হাসিনার ফাঁসিটা না হতো, দেখতেন কালকে বাংলাদেশে নতুন করে আগুন জ্বলতো। ইউনূসের পদত্যাগের দাবিতে দেখতেন কি ধরনের আওয়াজ উঠত। নিজের গদি বাঁচাতে, নিজেকে বাঁচাতে এটা দেওয়া হয়েছে। ইউনূসও ভালো করে জানেন এটা কার্যকর করা সম্ভব না, জাস্ট ওই অংশের মানুষকে সন্তুষ্ট করার জন্যই এই সিদ্ধান্ত। তাছাড়া ওনারা কি করে জোর দিয়ে বলবেন? এরপরে দেখবেন ওনাদের কি হয়তো ভারতে আসতে হচ্ছে পলিটিক্যাল আশ্রয় নিতে, কারণ এরপর তো ওই হবে। এখন হাসিনাকে সরানো হয়েছে, এরপর যারা আসছেন তাদেরকেও একটা সময় সরতে হবে। তারা যখন সরবেন তারাও দেশে থাকতে পারবেন না, তাদেরকেও অন্য দেশে পালাতে হবে। কে জানে, পাশে যেহেতু ভারত আছে, ভারতে যদি আবার আসতে হয়, তাহলে কি ফিরিয়ে আনা নিয়ে জোর করব? আমাদের ভবিষ্যৎটাও তো ভাবতে হবে, হয়তো সেই জায়গা থেকেও নরম সুট এটাও হতে পারে। দর্শক বলবেন যদি আপনাদের আরও কিছু বলার থাকে, অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।